শুভ সময়। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশনের এই আয়োজনে। আজ আমরা কথা বলবো নারী স্বাস্থ্য ও থাইরয়েড সমস্যা এর অজানা সম্পর্ক, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার নাদিয়া জান্নাত, তিনি সহযোগী কনসালটেন্ট বিআরবি হসপিটালস এন্ডোক্রাইনোলজি বিভাগ। ডাক্তার নাদিয়া, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, বিআরবি কর্তৃপক্ষকে এবং চ্যানেল আইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডাক্তার নাদিয়া, একটা কথা আমরা শুরুতেই বলেছি যে নারী স্বাস্থ্য থাইরয়েড সমস্যা অজানা সম্পর্ক, একটু যদি বলতেন। জি, দেখা যায় আসলে থাইরয়েডের সমস্যা পুরুষের তুলনায় নারীদেরই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এটার একটা কারণ হচ্ছে নারীদের মধ্যে অটোইমিউন যে কোনো রোগের সম্ভাবনাই বেশি থাকে, এটা একটা কারণ। তো সেক্ষেত্রে দেখা যায় নারীদের বেশ কিছু হরমোনজনিত পরিবর্তন ঘটে বিভিন্ন স্টেজে, যেমন বয়সন্ধিকাল থেকে তার শুরু হয় একটা চেঞ্জ, হরমোনের পরিবর্তন। এরপরে যখন সে বিয়ের পরে গর্ভাবস্থায় পৌঁছায় তখন দেখা যায় তার আরেক ধরনের পরিবর্তন। গর্ভাবস্থায় পরবর্তী সময়ে তার হরমোনের একটা চেঞ্জ আসে এবং মেনোপোজের পরেও তার দেখা যায় এক ধরনের চেঞ্জ আসে হরমোনগত। এই যে তার বিভিন্ন হরমোনের যে ফ্ল্যাকচুয়েশন হয়, এই সময় কিন্তু থাইরয়েড হরমোনেরও নানা ধরনের ঘাটতি দেখা যায়। হরমোন বাড়তেও পারে, কমতেও পারে এবং নানা ধরনের উপসর্গে আমাদের নারীরা কিন্তু ভোগে থাকে, কিন্তু তারা বুঝতে পারে না যে এটা থাইরয়েডের সমস্যা। তো এই জন্যই আমি বলছি যে আসলে থাইরয়েডের সাথে নারীর স্বাস্থ্যের অজানা একটা সম্পর্ক রয়ে যায়। না, আমরা এই অজানা সম্পর্কটার ভিতরে যাব। যেমন আপনি বলছেন যে এটা হরমোনের সমস্যা। হরমোন তো আসলে নারীদের বিভিন্ন ধরনের হরমোন আছে, তো এখানে থাইরয়েড হরমোন একটা ভাইটাল রোল প্লে করে নারীদের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে। তো এই যে থাইরয়েডটা, আসলে এই থাইরয়েডটা কি জিনিস? আচ্ছা, থাইরয়েডটা হচ্ছে একটা গ্রন্থি যেখান থেকে আমাদের থাইরয়েড নামক হরমোন তৈরি হয়। এটা আমাদের গলার সামনের অংশে থাকে, বাটারফ্লাই শেপের একটা গ্ল্যান্ড, যেখান থেকে আমাদের দুইটা হরমোন তৈরি হয়। একটা হলো FT4 আর একটা হচ্ছে FT3, যেটাকে আমরা বলি থাইরয়েড হরমোন। এবং এটাকে নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক থেকে আরেকটি হরমোন আসে TSH। এই তিনটার একটা রসায়নের মাধ্যমেই থাইরয়েড হরমোনটা আমাদের বডিতে সুশৃঙ্খল মাত্রার মধ্যে নিয়ন্ত্রিত থাকে এবং আমরা সুস্থ থাকি। কোনো কারণে যদি এই হরমোনের মাত্রাটা স্বাভাবিকের চাইতে রক্তে বেড়ে যায় তখন আমরা এটাকে বলি হাইপারথাইরয়েড, আর যদি এটার মাত্রা কমে যায় তখন আমরা এটাকে বলি হাইপোথাইরয়েড। না, তাহলে আপনি বলছেন যে T3 T4 এটা হরমোন থাইরয়েডের, আর TSH আমরা কিন্তু বেশি পরিচিত TSH, যে আমরা কিন্তু আমরা দেখেছি যে আপনার ফলো আপ করতে বললে আপনার TSH করে থাকেন। আসলে এই T3 T4 এবং TSH মানে আপনার রোগ নির্ণয়ের জন্য কোনটা করতে হয় এবং ফলো আপের জন্য কোনটা করতে হয়? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। এটা নিয়ে পেশেন্টদেরও দেখা যায় অনেক সময় নানা ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। আমরা আসলে TSH হচ্ছে একটা স্ক্রিনিং টেস্ট। আমরা সাধারণত প্রথমে পেশেন্টকে বলি TSH করতে হবে। TSH করলে যদি TSH এর মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি আসে তখন আমরা এটাকে বলি যে এটা হাইপোথাইরয়েড হতে পারে। দেন আমরা রোগীকে TSH লেভেল যদি স্বাভাবিক মাত্রা বেশি থাকে তখন আমরা বলছি হাইপোথাইরয়েড। তো রোগীদের একটা প্রশ্ন থাকে যে আমার মাত্রা বেশি আসছে বাট আপনি বলছেন হাইপোথাইরয়েড। জিনিসটা হলো TSH এর মাত্রা বেশি থাকে আর FT4 আর FT3 তখন কমে যায়। আবার অনেক সময় T3 T4টা স্বাভাবিক মাত্রায় থাকতে পারে কিন্তু TSH বেশি থাকে। এটার আরেকটা টার্ম আমরা বলি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সেমভাবে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও T3 T4 এর মাত্রা যখন বেড়ে যায় তখন TSHটা কমে আসে, তখন আমরা এটাকে বলি হাইপারথাইরয়েডিজম। আচ্ছা, এই যে আপনার নারী স্বাস্থ্য থাইরয়েড হরমোন, আমি যদি প্রথমে জানতে চাই যে এই থাইরয়েড হরমোনের যে ফাংশনটা একটা নারী স্বাস্থ্যের কি কি ফাংশন করে, নর্মালি কি কাজ করে? আচ্ছা, নর্মালি থাইরয়েড আমাদের একদম পায়ের চুল থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এমন কিছু নাই যেটা থাইরয়েড হরমোনটা নিয়ন্ত্রণ করে না। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নারীর ক্ষেত্রে বা সাধারণ মানুষের ক্ষেত্রেও বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ, শিশুর মস্তিষ্কের গঠন এবং বিকাশ, নারীর প্রজনন স্বাস্থ্যের উপরে থাইরয়েডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং আমাদের যে হৃদস্পন্দন বা হার্টের যে ফাংশন, বিভিন্ন অর্গ্যানের যে ফাংশন, এটার উপরও থাইরয়েডের নানা ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা, এমনি তো ধরেন প্রত্যেকটা রোগের একটা সিমটম থাকে, আমরা সিমটম দেখে চিন্তা করি যে রোগটা হতে পারে। থাইরয়েডের ক্ষেত্রে তো আসলে কোনো সিমটম আমাদের কাছে পরিলক্ষিত হয়নি, আসলে কোনো সিমটম নিয়ে আসে কিনা? জি, থাইরয়েডের সিমটম আছে, যেটা হচ্ছে অনেকটা ভেগ কমপ্লেইন থাকে পেশেন্টদের, যেটার সাথে নির্দিষ্ট করে আপনি কখনোই বলতে পারবেন না যে এটা থাইরয়েডই হয়েছে। সেক্ষেত্রে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। সাধারণত থাইরয়েডের সমস্যাকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করে বলি যে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের যে সিমটমগুলো তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে যে পেশেন্ট খুব দ্রুত তার ওজনটা বেড়ে যায়। তো পেশেন্ট এসে বলে যে আমি ডায়েট করছি,
এক্সারসাইজ করছি বাট কিছুতেই আমার ওজন কমছে না, এটা সবচেয়ে কমন কমপ্লেইন থাকে হাইপোথাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে। এছাড়া এই ধরনের রোগীদের ক্ষেত্রে শীত শীত লাগা, মেয়েদের ক্ষেত্রে মাসিকটা অনিয়মিত হওয়া বা মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া অথবা রক্ত কমে যাওয়া, তার ডিউরেশনটা চেঞ্জ হয়ে যাওয়া এবং বন্ধ্যাত্বের শিকার হওয়া। দেখা যায় যে অনেক দিন ধরে ট্রাই করছে, ইনফার্টিলিটি সমস্যায় ভুগছে বা গর্ভধারণ করছে ঠিকই, বারবার তার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তারপর হলো পায়খানা কঠিন হয়ে যায়, যে কনস্টিপেশন যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে। তো এই ধরনের নানা ধরনের উপসর্গ নিয়ে হাইপোথাইরয়েডের পেশেন্টরা আসে এবং তখনই আমরা, আপনি একটু আগে যেটা বললেন, যে আমরা স্ক্রিনিং টেস্টটা টিএসএইচটা করে থাকি। এটার মাত্রা যদি বেশি থাকে সেই পেশেন্টটাকে আমরা হাইপো বলি, আর যদি এটা কম থাকে তখন এটাকে আমরা হাইপার বলি। আর হাইপারথাইরয়েডিজমে যে সিমটমগুলো জাস্ট হাইপার অপোজিট থাকে, এখানে রোগী দেখা যায় খাওয়া দাওয়া সবই ঠিক আছে বাট সে খুব র্যাপিডলি ওয়েট লস করছে, তার দেখা যাচ্ছে ডায়রিয়ার সমস্যা হচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে, হাত পা কাঁপছে, অস্থির লাগছে, বুক ধড়ফড় করছে। এই সমস্যাগুলো নিয়ে হাইপারথাইরয়েডের রোগীরা সাধারণত আমাদের কাছে আসে। এবং থাইরয়েডের সমস্যা হাইপো হোক এবং হাইপার হোক, দু ধরনের সমস্যায় কিন্তু নারীদের যে সমস্যাগুলোর কথা আমি বললাম হাইপোথাইরয়েড, এগুলো কিন্তু কমন দুটার ক্ষেত্রেই। এবং ছেলেদের যে ফার্টিলিটি যে ইস্যুটা, সেটার সাথেও কিন্তু থাইরয়েডের একটা গভীর সম্পর্ক রয়েছে। আচ্ছা, তাহলে তো এই যে আপনি যে সিমটমগুলো বলেন, এটা তো অ্যাডভান্স স্টেজে। নর্মালি কিন্তু আমরা যেটা দেখি, আসলে থাইরয়েডের এই রোগটা নির্ণয় হয় আপনাদের কাছে যখন যে কোনো একটা পেশেন্ট কোনো একটা রোগের কারণে, ইভেন প্রেগনেন্সি নেবেন অথবা প্রেগনেন্সি আছে, সেক্ষেত্রে আপনাদের আসলো তখন আপনারা কিন্তু একটা থাইরয়েডের পরীক্ষা দিয়ে থাকেন সবাই, কমন একটা রুটিন টেস্টের মতো। তখনই ইনসিডেন্টালি তার ধরা পড়ে যে তার থাইরয়েড সমস্যা, এর আগ পর্যন্ত কিন্তু তিনি জানেন না, যে বুঝতে পারেন না। তবে এখন অনেক চেঞ্জ হয়েছে, আগে তো আসলে দেখতো না কেউ। এখন দেখা যায় যে কোনো পেশেন্ট যদি বলে আমার অল্প একটু কাজ করলেই খুব টায়ার্ড লাগছে, আমার সারাদিন ঘুম ঘুম পায়, মাথার চুল পড়ে যাচ্ছে, খুব উইক লাগছে, এরকম হলে কিন্তু আমরা সাথে সাথে একটা টিএসএইচ করিয়ে ফেলি। তাহলে দেখা যায় যে ওই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমি যদি বলি যে প্রায় 50% পেশেন্টের ক্ষেত্রে আমরা এখন থাইরয়েড পাচ্ছি এই ধরনের সিমটম যাদের আছে। বলি যে টিএসএইচ হলো স্ক্রিনিং, আমরা প্রথমে জানার জন্য, তারপরে আপনার T3 T4 এর কথা বলেছেন। ইদানিং কালে আমরা খেয়াল করি যে আপনারা FT3 FT4 এই ধরনের শব্দ লিখে থাকেন। জি জি। আর T3 T4 আর FT3 FT4 এর মধ্যে পার্থক্যটা? T4 T3 হচ্ছে টোটাল T3 এবং T4, যেটা দিয়ে আসলে আমরা ডায়াগনোসিসে কনফার্মভাবে পৌঁছাতে পারি না। সেক্ষেত্রে ফ্রি T3 যেটা হলো FT3 এবং FT4 ফ্রি থাইরয়েড হরমোন, সেটা দেখে আমরা প্রপার ডায়াগনোসিসে পৌঁছাতে পারি। এই জন্য আমরা টোটালটা না করে FT3 এবং FT4 করি এবং সাথে অবশ্যই টিএসএইচ করি। তবে কারো যদি গলার সামনের অংশ ফোলা থাকে, কেউ যদি বলে আমার গলায় খারাপ লাগে, ব্যথা করছে, সেক্ষেত্রে আমরা একটা আলট্রাসোনো থাইরয়েড গ্ল্যান্ড করতে দেই। এবং সেক্ষেত্রে আমরা দেখি অনেক সময় যে বিভিন্ন ধরনের টিউমার, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি থাইরয়েড নডিউল, যদি কারো থাইরয়েড নডিউল আমরা পেয়ে থাকি, সেক্ষেত্রে ফার্দার আমরা তাকে একটা এফএনএসি করতে দেই, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা। তাহলে আপনি যেটা বলছেন যে যদি গলার সামনের অংশে স্ফীত থাকে, ফোলা থাকে, এই প্রসঙ্গে যদি চলে আসে, আমরা কিন্তু আগে খুব খেয়াল করতাম যে বিশেষ করে উত্তরাঞ্চলের দিকে গলাটা ফোলা থাকতো, আমরা বাংলায় বলতাম ঘ্যাগ, আবার ইংরেজিতে গয়টার বলতাম। তো এই ঘ্যাগ এবং গয়টারের সাথে থাইরয়েডের কোনো রিলেশন আছে? জি, থাইরয়েডের রিলেশন আছে। এটা সাধারণত আয়োডিনের অভাবে আগে হয়ে থাকতো গয়টার, এবং তাদের ক্ষেত্রে দেখা যেত হাইপোথাইরয়েড হতে পারতো। তো এখন যেটা হয়েছে যে এখন আমাদের যে থাইরয়েড ডিজিজগুলো নিয়ে আমরা দেখি, তার মধ্যে অটোইমিউন থাইরয়েড ডিজিজটাই খুব কমন, কারণ আমাদের এখন আয়োডাইজড সল্ট আমরা সবাই খাচ্ছি। তো যার কারণে এখন ওই গলগণ্ড রোগের কারণে যে থাইরয়েড, ওটার প্রকোপটা আগে থেকে অনেকটাই কমে গেছে। এখন অটোইমিউন থাইরয়েডের প্রকোপটাই বেশি, সেটা বোথ হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম দুক্ষেত্রেই। তার মানে আপনি বলছেন যে আয়োডিনের অভাবে আসলে গলগণ্ড রোগটা হতো, কিন্তু যেহেতু আমরা মানে এখন সরকার কর্তৃক নির্ধারিত যে লবণে আয়োডিন থাকতে হবে, আয়োডিন খাওয়ার ব্যাপারে একটা প্রচলন আছে, যেটার কারণে আপনার এখন আয়োডিনের ডেফিসিয়েন্সি ওভাবে আসলে পরিলক্ষিত হয় না, সেই কারণে গয়টারটা অনেকটাই এখন কমে। আমরা এবার আসি হাইপোথাইরয়েডের কথা। যদি একজন মহিলা উনি যদি গর্ভধারণ করে প্ল্যানিং করেন, সেক্ষেত্রে ওনার থাইরয়েডের লেভেলটা কিরকম থাকা উচিত বা কি করা উচিত, এবং উনি যখন গর্ভধারণ করবেন তখন তার উপর এই হাইপোথাইরয়েডের কি প্রভাব হতে পারে? জি, খুবই ভালো একটা প্রশ্ন। এখানে আমরা যদি দুইটা ভাগে ভাগ করে থাকি, যে আগে থেকে থাইরয়েড আছে একজন পেশেন্টের, হাইপোথাইরয়েড অথবা হাইপারথাইরয়েড, সেক্ষেত্রে অবশ্যই তিনি গর্ভধারণের 3 মাস আগ থেকেই তার থাইরয়েড লেভেলটা তার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে, যার অধীনে উনি আছেন, হরমোন বিশেষজ্ঞের অধীনে থেকে তার টিএসএইচ এর লেভেলটা অবশ্যই 2.5 এর মধ্যে রেখে তারপর তাকে গর্ভধারণের প্ল্যান করতে হবে। সাধারণত টিএসএইচ এর মাত্রা হলো 0.4 থেকে 5 পর্যন্ত। তো সঠিক গর্ভধারণের জন্য আমরা সাধারণত বলি টিএসএইচ এর মাত্রা বিলো 2.5।
তো তার যদি পরপর 3 মাস এভাবে থাইরয়েডের মাত্রাটা থাকে, তিনি গর্ভধারণ করতে পারবেন। এবং গর্ভধারণ যখন তিনি করে ফেলবেন, পরবর্তী সময়ে যে থাইরয়েডের ওষুধটা সে খাবেন, সেটা স্বাভাবিক মাত্রার চাইতে 20 থেকে 30% আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। কারণ প্রথম 12 সপ্তাহে ভ্রূণের নিজের থাইরয়েড গঠিত হয় না, সে সম্পূর্ণভাবে তার মস্তিষ্কের বিকাশের জন্য মায়ের থাইরয়েডের উপরে ডিপেন্ডেন্ট। এই জন্য কোনো পেশেন্ট যদি 25 বা 50 এভাবে খেয়ে থাকে থাইরক্সটা, তাহলে তাকে এটা অবশ্যই 30% বাড়িয়ে প্রেগনেন্সি যখন থেকে সে শুরু করবে তখন থেকে তাকে স্টার্ট করতে হবে। এবং এভরি মান্থে তাকে স্ক্রিনিংয়ে আসতে হবে যে তার TSH এর লেভেলটা ঠিক আছে কিনা। এটা গেল হাইপোথাইরয়েডের সাথে প্রেগনেন্সির একটা রিলেশন। হাইপারথাইরয়েডের সাথে প্রেগনেন্সির রিলেশন। হাইপারথাইরয়েডের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গর্ভকালীন প্রথম সপ্তাহের দিকে TSHটা স্বাভাবিকভাবেই কম থাকে কিছু প্রোটিন বাড়ার কারণে। থাইরোগ্লোবিউলিন বা আরও কিছু প্রোটিন আছে, থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন, এই হরমোনটা বাড়ার কারণে তখন দেখা যায় যে এটাকে আমরা বলি জেস্টেশনাল থাইরোটক্সিকোসিস। তো এক্ষেত্রে অনেকে একটু কনফিউজড হয়ে যায়, দেখা যায় যে অ্যান্টি থাইরয়েড যে ড্রাগসগুলো সেগুলো স্টার্ট করে দেয়, এটা আসলে ঠিক না। আমাদেরকে এক্ষেত্রে তাকে ফলো আপ করতে হবে। এবং কোনো পেশেন্ট যদি আগে থেকে হাইপার থাইরয়েডের পেশেন্ট হয়ে থাকে এবং সে যদি কার্বিজল পেয়ে থাকে, প্রথম ট্রাইমেস্টারে আমরা চেষ্টা করি কার্বিজলটা অ্যাভয়েড করার, কারণ এটা ফিটাসের নানা ধরনের জন্মগত ত্রুটির কারণ হতে পারে। এজন্য তাকে অবশ্যই আগে থেকে, যেটা বলেছিলাম একটু আগে, যে থাইরয়েড হরমোন বিশেষজ্ঞের আন্ডারে থেকে তার ওষুধটা পরিবর্তন করে নিতে হবে এবং ওষুধের ডোজটাও তাকে চেঞ্জ করে দিতে হবে। আমরা সাধারণত গর্ভকালীন সময় হাইপার থাইরয়েডের ক্ষেত্রে PTU বা প্রোপাইল থায়োইউরাসিল এই ওষুধটা কন্টিনিউ করতে বলি। পরবর্তী সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারে আমরা কার্বিজলটা লোজ ডোজে এটা কন্টিনিউ করতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন যে গর্ভ যখন ধারণ করেছে মা, গর্ভ অবস্থা আছে, তখন কিন্তু কার্বিজলটা ফার্স্ট ট্রাইমাস্টারে তাকে ইউজ করা যাবে না, সেটা ডাক্তারের পরামর্শ। সে পরবর্তীতে অন্য যে ওষুধটার কথা বলেছেন সেটা ব্যবহার করবে। একটা জিনিস আমরা খুব খেয়াল করি, একজন হাইপোথাইরয়েডের রোগী, তাকে আপনারা থাইরক্সিন জাতীয় ওষুধ দিয়েছেন, সে খাচ্ছে, কিন্তু আমাদের একটা প্রবণতা আছে যে এটা ফলো আপটা ঠিক মতো হয় না। জি জি দেখা যায় ওই হাইপোথাইরয়েড রোগীটা হাইপার থাইরয়েডে কনভার্ট করলো। জি আগে আপনার TSH লেভেল ছিল 50, এখন দেখা গেলো 0.001। জি জি এক্স্যাক্টলি। এই বিষয়টা যদি একটু বলতেন যে কি জি, এটা যেটা আপনি অ্যান্সার অবশ্য বলেই দিয়েছেন যে এটা হচ্ছে ফলো আপের অভাব। যেমন ধরেন একজন পেশেন্টের সিমটম ছিল, সে যখন থাইরয়েডটা নিল তার কিন্তু মোটামুটি 2-3 মাসের মধ্যে সিমটমগুলো রিলিফ হয়ে গেল এবং সে ভাবলো যে আমার তো থাইরয়েড ভালো হয়ে গেছে, আমি এখন আর ফলো আপেও আসলো না এবং সে ওষুধটা বন্ধ করে দিল। দেখা গেল যে 3-4 মাস সে হয়তো ভালো থাকলো, পরবর্তী সময় কিন্তু সে সেম সিমটমগুলো আবার তার মধ্যে আসলো। তখন সে দেখা গেল একটা TSH 54 করে আমাদের কাছে আসলো এবং আপনি যেটা বললেন যে 0.0 এরকম। তো দেখা যায় যে তার অতিরিক্ত সেবনের কারণে সে হয়তো বন্ধ করে দিয়েছে, এই জন্য তার এটা আবার ব্যাক করছে, এটা একটা হতে পারে। অথবা সে 6 মাসে কোনো ফলো আপেই আসে নাই। ইনিশিয়াল যে ডোজটা আমরা শুরু করেছি সেটা হতে পারে 25, 50, 75 হোয়াট এভার ইট ইজ। দেখা যাচ্ছে ওটা সে কন্টিনিউ করতে করতে ড্রাগ ইনডিউসড হাইপার হয়ে গেল, যেটা আপনি একটু আগে বলছিলেন, ড্রাগ ইনডিউসড। আবার যাদের হচ্ছে দেখা যাচ্ছে কার্বিজল খাচ্ছে, আমরা তাকে বলছি যে আপনি 3 মাস পর পর এসে TSH, FT3, FT4টা করে ফেলবেন, বাট তারা আসছে না। দেখা যাচ্ছে তখন 0.0 থেকে এটা হয়ে গেল আবার হাইপারটা আবার কনভার্ট হয়ে গেল হাইপারে, যেটাকে আমরা বলি ড্রাগ ইনডিউসড হাইপার। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আসলে মিসম্যানেজমেন্টটা অনেক হয়। এজন্য আমি আমাদের রোগীদেরকে বলবো অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের আন্ডারে যেন তারা থাকেন। এক্ষেত্রে যেমন আপনি দেখে থাকবেন TSH বেশি দেখলেই অনেক জায়গায় আমি প্রেসক্রিপশন দেখি যে থাইরক্স দিয়ে দিচ্ছে, বাট এটা ট্রিটমেন্ট তো আসলে থাইরক্স না, সে তো হাইপার থাইরয়েডের পেশেন্ট ছিল। এক্ষেত্রে তাকে আমাকে ওষুধটা বন্ধ করতে হবে। বন্ধ করে তাকে আমাকে বলতে হবে আপনি কিছুই খাবেন না, 3 মাস পরে আপনি আবার টেস্টটা করে আসবেন। তখন সেই রিপোর্ট দেখে আমরা সেই অনুযায়ী ডিসিশন নেব। না, আপনি যেটা বলছেন আসলে যথার্থই বলছেন যে হাইপার রোগী হাইপার হয়ে যাচ্ছে, হাইপার রোগী। তো এক্ষেত্রে আমি যেটা জানতে চাই যে তাহলে কি থাইরয়েড ওষুধটা সারা জীবন খেতে হবে এবং কি মাত্রায় খেতে হবে? আপনারা যদি আপনারা বলছেন যে প্রতি মাসে ফলো আপ বা 3 মাস পর ফলো আপ, TSH লেভেল দেখে আপনারা ওষুধটা কি কমাবেন বাড়াবেন কিনা? জি জি হ্যাঁ, এটা সাধারণত ফলো আপ যেটা 3 মাস পর পর অবশ্যই থাকতে হবে। কারো যদি 3 মাস পর পর 2টা রিপোর্ট পরপর 3 মাস ভালো থাকে, সেক্ষেত্রে সে 6 মাসে একবার করে করলেও হয়, মানে বছরে 2 বার হলো। আর যদি মাত্রার কথা যেটা বললেন, এটা তো ডিপেন্ড করবে আসলে রোগীর সিমটম, তারপর সে ঠিক মতো ফলো আপে আসছে কিনা সেটার উপরে। মানে আসলে ফলো আপটা খুব ফলো ইম্পর্টেন্ট। আপটা খুব ইম্পর্টেন্ট। আপনি আরেকটা কোশ্চেন করেছেন যে ওষুধটা সারা জীবন খেতে হবে কিনা। এটা খুবই কমন একটা কোশ্চেন। ডায়াবেটিসে যেরকম ইনসুলিনের মতো একটা, ইনসুলিনকে সবাই মনে করে যেটা যখন আমরা স্টার্ট করি সারা জীবন এটা নিতে হবে না। তো সেক্ষেত্রে
থাইরয়েডের ক্ষেত্রে দেখা যায় যে ওষুধটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনেক সময় কন্টিনিউ করা লাগে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধটা বন্ধ করে দিতে পারি। এই জন্য আমরা একটা টেস্ট করাই, যেটা হচ্ছে NT-TPO, যেটা আমি প্রথম থেকে বলে আসছি যে অটো ইমিউন হাইপোথাইরয়েড। সাধারণত হাইপোথাইরয়েড রোগীদের ক্ষেত্রে আমরা NT-TPOটা করতে দেই। এটা যদি কারো পজিটিভ থাকে সেক্ষেত্রে আসলে সারা জীবন তাকে ওষুধটা খেতে হবে। আর যদি এটা নেগেটিভ আসে তাহলে 50% পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় আমরা থাইরয়েডের ওষুধটা বন্ধ করে দিই। বিশেষ করে গর্ভকালীন সময় যেসব মায়েরা থাকেন, গর্ভকালীন সময় যাদের থাইরয়েড আছে তাদের ক্ষেত্রে যদি NT-TPO এই রেজাল্টটা যদি আমরা নেগেটিভ পাই, পরবর্তী সময়ে আমরা ওষুধটা একদম সর্বনিম্ন ডোজে দিয়ে আমরা অফ করে দিয়ে দেখি যে এটা ছাড়া পরবর্তী 3 মাস তার থাইরয়েডটা নর্মাল আছে কিনা, সেক্ষেত্রে আমরা কিন্তু ওষুধটা বন্ধ করে দিই। এবং হাইপারথাইরয়েডের ক্ষেত্রে সাধারণত 3 ধরনের ট্রিটমেন্ট মডালিটিস আছে, যেটা আমরা প্রথমেই বললাম যে কার্বিজল বা ওষুধের কথা। এটা কিন্তু কেউ 12 মাস থেকে যদি 18 মাস কন্টিনিউ করে তাহলে কিন্তু তার হাইপারথাইরয়েডটা মোটামুটি ভালো হয়ে যায়। এবং ওষুধের মাধ্যমে 80% পেশেন্টের রোগটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। এরপরেও যদি কারো প্রবলেম থেকে যায় সেক্ষেত্রে আমাদেরকে সার্জারিতে যেতে হয়, এবং আরেকটা হচ্ছে রেডিও অ্যাবলেশন থেরাপি, যেটা সরকারি হসপিটালগুলোতে হয়ে থাকে পরমাণু চিকিৎসা কেন্দ্রে, সেটা আমরা তাদেরকে সাজেস্ট করি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনি যেটা বলছেন যে একটু আগে বলেছেন যে গ্যাস্ট্রেশনাল আপনার থাইরোটক্সিকোসিসের কথা বলছেন, আসলে থাইরোটক্সিকোসিসটা কি? আচ্ছা, থাইরোটক্সিকোসিস হচ্ছে যে থাইরয়েড যখন হরমোনটা বেড়ে যায় তার কিছু সিমটম থাকবে, যেমন অস্থির লাগবে, বুক ধড়ফড় করবে, প্রচুর জ্বর লাগবে শরীরে, বা জ্বর আসতেও পারে, শরীর কাঁপবে। এই জিনিসগুলো নিয়ে পেশেন্টটা আসে এবং দেখা যায় তার প্রথম ট্রাইমেস্টারে, গর্ভকালীন প্রথম ট্রাইমেস্টারে তার TSH এর লেভেলটা 0.1, মানে নর্মাল লেভেলের চাইতে কম থাকছে। তো সেক্ষেত্রে সাধারণত আমরা প্রথমেই অ্যান্টিথাইরয়েড ড্রাগটা আসলে স্টার্ট করি না, আমরা তাকে স্ক্রিনিং করি, কিছু টেস্ট দেই, যেমন আমরা ESRটা করে দেখি। তার যদি ESR বেশি থাকে এবং তার যদি সিমটম থাকে, সোর থ্রোট থাকে, গলা ব্যথা থাকে, তখন সেক্ষেত্রে আমরা তাকে বিটা ব্লকার, অ্যান্টিভার যেরকম আমরা সাধারণত ইউজ করি, বিটা ব্লকার দেই, এবং সাথে তার জ্বরের যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট সেটা দেই, এবং তাকে আমরা ফলো আপ করি যে তার পরবর্তী সময় থাইরয়েডের লেভেলটা কেমন থাকে। সাধারণত দেখা যায় ফার্স্ট ট্রাইমেস্টারের পরেই এটা নর্মাল হয়ে যায়। তো এটাকেই আমরা জেস্টেশনাল থাইরোটক্সিকোসিস বলি। এবং এই ধরনের রোগীদের একটা প্রধান সিমটম হচ্ছে প্রচুর বমি হয়, কারণ এখানে যেই TSHটা কমে যাওয়ার কারণে দেখা যায় বিটা HCGটা অনেক বেশি রেইজড হয়ে যায়, তখন দেখা যায় ভমিটিং টেন্ডেন্সিটা বেশি হয়ে যায়। তাছাড়া আপনি জেনে থাকবেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে তো বিটা HCG মাত্রা এমনিতেই বেশি থাকে, তো জেস্টেশনাল থাইরোটক্সিসিটি সিভিয়ার ভমিটিং, হাইপারেমেসিস গ্র্যাভিডারামের মতো। আমরা আমাদের দর্শক একজন যুক্ত হয়েছে, আমরা ফোন কলটি নিয়ে জি অবশ্যই। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয়, বয়স বলে সমস্যার কথাটি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি বলতে চাচ্ছি কি, আমার ওয়াইফ, আমি সাভার থেকে বলছি। জি, আমি বলছি কামরুল হাসান। জি জি হ্যাঁ, আপনার ওয়াইফের সমস্যাটা কি এবং ওনার বয়স কত? জি, আমার ওয়াইফের বয়স হচ্ছে 32। কত? 25। জি 32 ওনার। জি এই ঢুক গিলতে গেলে গলাতে একটু ওই মনে হয় যে কিছু আছে, বা একটু উঁচু লাগে, তো ঢুক গিলতে পারে না ঠিক মতো। কিন্তু থাইরয়েড আমরা এটা পরীক্ষা করিয়েছি, তাতে কোনো কিছু সমস্যা ডক্টর পাইনি। আর মেন সমস্যা হচ্ছে যে তার ওই ঘুমের মধ্যে তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এই হলো তার প্রবলেম। দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুধু সাভার থেকে আপনি ফোন করেছেন। আসলে আপনার যে প্রশ্নটি, আপনি উত্তরটা এখানে দিয়ে দিয়েছেন। মানে আজকে যে আমাদের টপিকস, যে থাইরয়েড আপনার নর্মাল আছে ওনার। এখন ওনার ঢোক গিলতে ব্যথা করে, পাশাপাশি আরেকটি কথা বলেছেন যে ঘুমের মধ্যে অনেক ঘুম ভেঙে যায়। তো এটা যেটা হতে পারে, যদি আপনি পারমিট করেন আমি বলতে পারি, আসলে টনসিলটা একটু দেখা দরকার, এবং টনসিলের পাশে কিছু পেরিটনসিলার কিছু গ্ল্যান্ড থাকে, এগুলো দেখা দরকার। এবং যেটা হচ্ছে ঘুম ভেঙে যায়, যখন ঘুমায় তখন কিন্তু অনেক সময় এই টনসিল, পেরিটনসিল বা গ্ল্যান্ডগুলো শ্বাসের রাস্তায় চলে আসে এবং শ্বাসের রাস্তাটা ন্যারো হয়ে যায়, অনেক সময় ঘুম ভেঙে যায়, যেটাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে থাকি। তো এটা আসলে আপনার ওয়াইফের হয়েছে কিনা আমরা নিশ্চিত নই, তবে একজন ENT স্পেশালিস্ট দেখালে আমার মনে হয় যে আপনি এটার উত্তরটা পেয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডাক্তার নাদি, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমি বলছিলাম যে আসলে যে আপনার গর্ভ যদি থাইরয়েড হরমোন আছে, সমস্যা আছে, কিন্তু উনি কোনো কারণে ওষুধ খাচ্ছেন না, তাহলে এই গর্ভ অবস্থায় যে ভ্রূণ
তার কি ক্ষতি হতে পারে? আচ্ছা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আসলে গর্ভকালীন সময়ে আমরা এই জন্যই থাইরয়েড নিয়ে অনেক ক্যাম্পেইন করছি এখন, যে থাইরয়েডটা অবশ্যই আপনার স্ক্রিনিং টেস্টে রাখবেন এবং ওষুধ বন্ধ করবেন না। এটার কারণ হলো গর্ভকালীন সময় যদি ওষুধ বন্ধ করে দেয়, তাহলে বাচ্চার বিশেষ করে বুদ্ধিমত্তার বিকাশ ঠিকমতো হয় না। তার স্নায়ুতন্ত্রের যে স্বাভাবিক গঠন সেটাই কিন্তু ঠিকমতো কমপ্লিট হবে না, এবং সেক্ষেত্রে আমরা শুনে থাকি যে হাবাগোবা বাচ্চা হচ্ছে। এটা কিন্তু থাইরয়েডের অভাবেই হয়ে থাকে। এই জন্যই আমাদের থাইরয়েডের প্রতি এতটা গুরুত্ব দেওয়া। এছাড়াও বাচ্চা দেখা যায় IUGR, যেটাকে আমরা বলি ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, বাচ্চার ঠিকমতো গ্রোথটা তার কমপ্লিট হবে না, লো বার্থ ওয়েট হতে পারে। এবং আপনি জেনে থাকবেন যে লো বার্থ ওয়েট যদি নিয়ে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তার নানা ধরনের কমপ্লিকেশনস কিন্তু পরবর্তী সময়ে হতে পারে। সেপসিস ডেভেলপ করতে পারে, নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, নানা ধরনের প্রবলেম তার হতে পারে। এবং মায়েরও কিছু সমস্যা দেখা দিতে পারে এক্ষেত্রে, যেমন গর্ভকালীন উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে থাইরয়েড হরমোন যদি অনিয়ন্ত্রিত থাকে। এছাড়া তার যেই সময়ে ডেলিভারি হওয়ার কথা, প্রিটার্ম ডেলিভারি, সময়ের আগেই তার প্রসব বেদনা থাকতে পারে, তার বিভিন্ন ধরনের ইনফেকশনের চান্স থাকতে পারে, এবং প্রসব পরবর্তীকালীন সময় অতিরিক্ত রক্তক্ষরণ, যেটাকে আমরা বলি PPH, এটা হতে পারে। তো এই ধরনের সমস্যা এবং প্রিক্ল্যাম্পসিয়ার সমস্যাগুলোও কিন্তু মায়েদের হয়ে থাকে। ডাক্তার নাদিয়া, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমি আরেকটি জিনিস আপনি জানতে চাই, একটা চিত্র যদি আপনার সামনে তুলে ধরি, আমরা অনেক সময় দেখি যে চোখটা অনেক বড় বড়, মানে অনেক বড় বড় চোখটা, এবং স্বাস্থ্যটা খারাপ দেখতে, মানে একটু ভয় লাগে। তো এটা আমরা যেটা জেনেছি যে আসলে থাইরয়েডের কোনো একটা রোগের কারণে হয়, আসলে এটা কি বিষয় একটু বলুন। আচ্ছা, এটা হচ্ছে হাইপারথাইরয়েড, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, এটা একটা টার্ম। এটা সাধারণত গ্রেভস ডিজিজে আমরা দেখে থাকি। এটা গ্রেভস ডিজিজ, এটার নাম হলো গ্রেভস ডিজিজ। এখান থেকে যদি কেউ ট্রিটমেন্ট ঠিকমতো না পায়, তাহলে তার কিন্তু জীবন ধ্বংসকারী কমপ্লিকেশনস, যেমন থাইরয়েড স্টর্ম বা থাইরয়েড ক্রাইসিসেও সে চলে যেতে পারে। তো এই ধরনের চিকিৎসা যদি আমরা ঠিকমতো দিতে পারি, সঠিক সময় যদি আমরা রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে পারি, এটা সম্পূর্ণরূপে এটা আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো। তো না, সেটা আসলে কি কারণ হচ্ছে বা আপনার ট্রিটমেন্ট কি এটা দিয়ে আমাদের থাকেন? অটোইমিউন ডিজিজ। অটোইমিউন, এখানে যেটা হয় যে থাইরয়েডের একটা অটো অ্যান্টিবডি তৈরি থাইরয়েড হয়। স্টর্মিং, মানে থাইরয়েডের ঝড় হচ্ছে। জি জি জি, থাইরয়েড স্টর্মিং। এখানে পেশেন্টে দেখা যাবে যে চোখে সে ঠিকমতো দেখতে পাচ্ছে না, ঝাপসা লাগছে, বা চোখ বড় বড় হয়ে যাচ্ছে, অস্থির লাগবে, বুক ধড়ফড় করবে, তার হাই ফিভার আসবে 104 105, এরকম ট্যাকিকার্ডিয়া থাকবে। তো এই জিনিসগুলো নিয়ে পেশেন্ট হচ্ছে আমাদের কাছে আসবে, এবং তার মানসিক সাইকোসিস, ডেলিরিয়াম, এগুলোও ডেভেলপ করতে পারে। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, থাইরয়েড ক্রাইসিস বা স্টর্ম যেটা। এক্ষেত্রে অবশ্যই আমাদের ICU সাপোর্ট লাগবে, এবং অ্যাকর্ডিং টু তার সিমটম অনুযায়ী আমাদের হয়তো IV লিভোথাইরক্সিন দেওয়া লাগতে পারে, তাকে বিটা ব্লকার দেওয়া লাগতে পারে, তার সেপসিস ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে আমরা ওভাবে তাকে ট্রিটমেন্টগুলো দিব। তার মানে ওটা একটা অ্যাকিউট ইমার্জেন্সি, একটা মেডিকেল ইমার্জেন্সি, তার ICU সাপোর্ট সে সঠিক সময় যদি আসে, আপনি বলছেন যে এটা আসলে সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য। জি জি জি, অবশ্যই নিয়ন্ত্রণ। ডাক্তার নাদিয়া, আমি দর্শকদের মধ্যে যদি আমি আপনার কাছে একটা উপদেশ চাই, যে আসলে আমরা অনেকে জানতে চাই যে খাবারের মধ্যে থাইরয়েডের কোন খাবার খেলে আমার থাইরয়েডের, মানে থাইরয়েড জনিত সমস্যা কম হবে, খুব সংক্ষিপ্তভাবে। আচ্ছা, খুব সংক্ষিপ্তভাবে আমি আলাদা না করে যদি বলি, হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড, কিছু কিছু খাবার, যেমন হলো প্রসেসড যেই খাবারগুলা, জাঙ্ক ফুডগুলা, সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলোতে উচ্চ সোডিয়াম অ্যাড করা থাকে। এবং উচ্চ লবণযুক্ত যে খাবারগুলো যেটা বললাম, সেটাও আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ক্যাফিন জাতীয় যে খাবার, চা, কফি, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবং সুষম খাদ্য আমাদেরকে খেতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে। যে আমি একটা সাইড একদম বাদ দিয়ে দিলাম, এটা খেলাম, এরকম না। যেখানে আমাদের পরিমিত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস সব কিছু আছে, সুষম খাদ্য খেতে হবে। এবং হচ্ছে পানীয় যে খাবারগুলো, ড্রিঙ্কস, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার নাদিয়া, আপনি অত সুন্দর করে আমাদের থাইরয়েড সম্পর্কে বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, থাইরয়েড একটি রোগ, এটা আসলে গোপনে একটা ঘাতক ব্যাধি। এটা স্ক্রিনিং করে TSH পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে থাইরয়েড হাইপো বা হাইপার আছে কিনা, এবং যদি থাইরয়েড হয়ে থাকে তাহলে চিকিৎসা খুব দ্রুত নিতে হবে, এবং এই চিকিৎসা নিলে আপনি ভালো থাকবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।